গত পরশুদিন জাপান সফর করতে গিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা কথা বলছেন যে একটা নির্দিষ্ট দল ছাড়া আর কেউই এই মুহূর্তে নির্বাচন চায় না। উনি মূলত বিএনপিকে মিন করছেন যে বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কেউই নির্বাচন চায় না। তো প্রফেসর ইউনূসের এই বক্তব্য আসার পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রফেসর ইউনূসকে গালাগালি করার একটা মচ্ছব লেগে গেছে। কে কার চাইতে বেশি, বিএনপির নেতাদের মধ্যে কে কার চাইতে বেশি প্রফেসর ইউনূসকে গালাগালি কইরা বক্তব্য দিতে পারবে তা নিয়ে অলমোস্ট একটা বিএনপির মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। তো এর মধ্যেই গতকালকে ঢাকায় একটা বিএনপির সভা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। সেই সবার মধ্যে সবাই রীতিমতো প্রফেসর ইউনূসকে ব্যাপক রকম মানে আমরা বলতে পারি গালাগালিমূলক ভঙ্গিতে তারা কথাবার্তা বলছেন। তো তার মধ্যে এই মুহূর্তে বিএনপির সবচেয়ে হাই ভোল্টেজ নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনিও মূলত প্রফেসর ইউনূসের এগেইনস্টে সবসময় উনি কথাবার্তা বলেন, খুব জোরালো ভঙ্গিতে কথাবার্তা বলেন। তো গতকালকেও তিনি বেশ জোরালোভাবে কথাবার্তা বলছেন। সালাউদ্দিন আহমেদের গতকালকের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই সিরিয়াস ধরনের গুরুত্বপূর্ণ ছিল। আমি তার বক্তব্যটা একটু কোট করতে চাই, মানে গতকালকে উনি প্রফেসর ইউনূসের ব্যাপারে কি বলছেন সেটা একটু কোট করতে চাই, তারপরে আমি আমার আলাপে প্রবেশ করতে চাই। আগামী 2 তারিখে আমাদের আবার ডেকেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন? উদ্বোধন কয়বার করতে হয়? সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার এটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন। এটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের বক্তব্য। সালাউদ্দিন আহমেদ মূলত রেফার করতেছেন এখানে এর আগে ঐক্যমত্য সংস্কার কমিশনের সঙ্গে যেই মিটিংটা হয়েছিল সংস্কার বিষয়ে বিএনপির, তো সেই মিটিংয়ের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে আগামীকালকে থেকে, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে। এর আগে সেটা যেখানে শেষ হয়েছিল সেখানে আলোচনাটা পুরোপুরি শেষ হয় নাই, ফলে প্রফেসর ইউনূস আবার সেই আলোচনার আহ্বান করছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি বলছেন যে এই আলোচনা শুভ উদ্বোধন করবেন। যদিও প্রধান উপদেষ্টার অফিস থেকে এই দ্বিতীয়বার মিটিংয়ের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা জানি না, বাট 2 জুন এই মিটিংটার কথা সম্ভবত সালাউদ্দিন আহমেদ সাহেব রেফার করতেছেন। এই যে শুভ উদ্বোধন আবার ডেকেছেন, এইভাবে বইলা সালাউদ্দিন আহমেদ জিনিসটাকে এক ধরনের মক করতেছেন। তো আগের বার অর্থাৎ প্রথমবার প্রফেসর ইউনূসের ডাকে যে সংস্কার বিষয়ক আলোচনা বিএনপির সঙ্গে ঐক্যমত্য সংস্কার কমিশনের হয়েছে, সেখানে সেই শুভ উদ্বোধনের পরে গন্ডগোলটা কে বাজাইছিল? এই প্রশ্নটাকে সালাউদ্দিন আহমেদরা মানে মনে করে যে মানুষরা আসলে জানে না। আগের বারের ঐক্যমত্য সংস্কারের সকল আলাপ আলোচনা বিএনপির নেতাকর্মীরা এবং এই সালাউদ্দিন আহমেদই তিনি প্রেস ব্রিফিং করে একদম ওপেনলি মানুষের সামনে বলছেন যে সংস্কার বিষয়ে তাদের সরকারের সঙ্গে বোঝাপড়া, অর্থাৎ ঐক্যমত্য সংস্কার কমিশনের সঙ্গে বোঝাপড়া হয় নাই, কারণ এই সরকার মনে করে যে কেউই কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। আর বিএনপির কথা হইল যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে এবং একই লোক দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হইতে হবে। অর্থাৎ গতবারের যে সংস্কার বিষয়ক আলোচনা বিএনপির সঙ্গে সরকারের বা ঐক্যমত্য সংস্কার কমিশনের হয়েছিল, সেখানে বিএনপি পুরা সংস্কারের আলাপটা ঢুকাই দিছিল তারেক রহমান এই দেশে কতটা স্বৈরতান্ত্রিকভাবে, কতটা একনায়ক ভঙ্গিতে, এবং তার জীবৎকালে যতদিন তিনি বাইচে থাকবেন তিনি প্রধানমন্ত্রীর মতো একদম মাথার মধ্যে রাজমুকুট পইরা উনি বসে থাকতে হবে। ফলে পুরা জিনিসটা সংস্কারের আলাপ আলোচনাটা বিএনপি নিজের শক্তিতে একদম নির্লজ্জভাবে এই পুরো আলাপটা ঢুকাই দিছিল একদম মানে তারেক রহমানের একনায়কতন্ত্রের ভিতরে, বিএনপির পরিবারতন্ত্রের ভিতরে। আর এখন এসে সালাউদ্দিন সাহেব বিরাট সবার মধ্যে মক কইরা উপহাস কইরা প্রফেসর ইউনূসকে বলতেছে যে আবার শুভ উদ্বোধন করবেন। তো আগের ভাই তো ভাই গন্ডগোলটা বাজাইছিলেন ভাই আপনারা, এখন আপনারা প্রফেসর ইউনূসকে মানে মক বা উপহাস কেন করতেছেন? কথাটা খুব ক্লিয়ার, সমালোচনা যদি করেন সেই সমালোচনা আমরাও করি, আমরাও খুব কড়াভাবে প্রফেসর ইউনূসের সমালোচনা করি এবং আমরা খুব ক্লিয়ারলি বলছি যে প্রফেসর ইউনূস বিএনপিকে দূরে ঠেলে দিয়ে ভুল করতেছেন, প্রফেসর ইউনূস সেনাবাহিনীকে দূরে ঠেলে দিয়ে ভুল করতেছেন। কিন্তু তার মানে এটা না যে আপনারা এক ধরনের মিথ্যার রাজনীতি দিয়া এক ধরনের শুভ উদ্বোধন উপহাস এবং জাস্ট একজন মানুষের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আপনাদের রাজনৈতিক ভোকাবুলারি এবং রাজনৈতিক ন্যারেশনটাকে লম্বা করবেন এবং তার মধ্যে দিয়ে জনমানুষকে এক ধরনের বোকা বানাবেন। আগের বারের গন্ডগোলটা নিজেরা বানাইয়া দ্বিতীয়বার প্রধান উপদেষ্টা আপনাদেরকে
উপদেষ্টাকে ডাকতেছেন এর জন্য প্রধান উপদেষ্টাকে দায়ী করবেন। ফলে এই মিথ্যার রাজনীতি যতদিন আপনারা কন্টিনিউ করবেন ততদিন মাথায় রাখা ভালো, আমরা যেই কারণে সমালোচনা করি প্রফেসর ইউনূসের, আপনারা কিন্তু সেই কারণে সমালোচনা করেন না। ফলে আপনাদের সঙ্গে অর্থাৎ বিএনপির নেতা কর্মীদের সঙ্গে এবং বিএনপিপন্থী বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়ালদের সঙ্গে আমাদের এই দূরত্বটা আমরা খুব পরিষ্কারভাবে সামনে রাখতে চাই। সালাউদ্দিন আহমেদ যে এই মুহূর্তে সবচেয়ে হাই ভোল্টেজ এবং পাওয়ারফুল নেতা সেটা আমরা জানি। এসালমের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক আছে এরকম আমরা জানি। অ্যাট দ্য সেম টাইম উনি কয়েকদিন পরে বিএনপির মহাসচিব হইতে পারেন, এই ধরনের কথাও শোনা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথাও শোনা যাচ্ছে যে বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন নাকি ডেপুটি প্রাইম মিনিস্টার বলে একটা পদ তৈরি করা হবে এই সালাউদ্দিন আহমেদের জন্য, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী নামক একটা পদ। ফলে এইগুলো সত্য মিথ্যা জানি না, ফেসবুকে এবং অন্যান্য জায়গায় আলাপগুলো ঘুরে বেড়াইতেছে। ফলে আমি বললাম, ফলে স্বাভাবিকভাবে সালাউদ্দিন আহমেদের তো আসলে ক্ষমতার অভাব নাই, ফলে ওনার গরমের তো আসলে শেষ নাই। ফলে এই গরমের কারণেই আসলে এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে বের হইতেছে। যে আপনি কি কারণে কার বিরুদ্ধে কথা বলতেছেন তা তো আপনি জানেন না, কিন্তু আপনার রাজনৈতিক উদ্দেশ্যই হচ্ছে প্রফেসর ইউনূসের জন্য একটা অবস্টেকল তৈরি করা, প্রফেসর ইউনূস জন্য ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, প্রফেসর ইউনূস জন্য একটা প্রপার এক্সিট না পায়, প্রফেসর ইউনূস জন্য একটা মানে টোটাল জনপ্রিয়তা এই দেশে তৈরি করতে না পারে। ফলে অলওয়েজ আপনারা অবস্টেকল তৈরি করতে চাইবেন। আমি খুব ক্লিয়ারলি আবারও বলতে চাই, সংস্কার বিষয়ে বিএনপির গতবারের যে মিটিং বৈঠক প্রফেসর ইউনূসের অধীন ঐক্যমত্য সংস্কার কমিশনের সঙ্গে, সেবারে ব্লান্ডারটা একমাত্র বিএনপি ঘটাইছে এবং সংস্কার বিষয়ে বিএনপির কি অবস্থান এটা দেশের মানুষ জানে। একটা ফটোকার্ড ঘুরে বেড়াইতেছে এবং এই ফটোকার্ড খুব ক্লিয়ারলি মানুষের চোখের সামনে হাজির আছে। ফলে বিএনপি সংস্কারের বিষয়ে কি ধরনের মনোভঙ্গি রাখে বা ধারণ করে এটা মানুষ জানে। ফলে এইভাবে শুভ উদ্বোধন আবার ডেকেছেন, বারবার শুভ উদ্বোধন করবেন, এই ধরনের মকারি বা উপহাস করার কোনো সুযোগ আমরা দেখতে পাই না। যাই হোক, আমি আরেকটা উদাহরণ দিতে চাই বিএনপির এই মুহূর্তের রাজনীতির বাস্তবতাটা কি তা বোঝার জন্য। আপনাদের মনে আছে যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের কথাটা বলছিলেন তখন প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা বিবৃতি আসছিল। সেই বিবৃতিতে দুইটা টার্ম খুব বড়ভাবে তখন সমালোচিত হয়েছিল। তার একটা হচ্ছে পরাজিত শক্তির ইন্ধন, আর একটা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র। অর্থাৎ সেখানে বলা হয়েছিল যে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রে যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের ব্যাপারে সব কিছু ওপেন করে দিয়ে সরকার তার পরবর্তী পদক্ষেপ নেবে। তখন আমরা প্রফেসর ইউনূসের ব্যাপক সমালোচনা করছিলাম এই কারণে যে পরাজিত শক্তি আবার কে, এই বিদেশি ষড়যন্ত্র আবার কে। মানে আমরা বুঝতে চাইতেছিলাম তিনি কি আর্মির ব্যাপারে বা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে এই ধরনের কথা বলছেন কিনা। কিন্তু এই বক্তব্যের মানে প্রফেসর ইউনূসের অফিসের এই বিবৃতির 2-3 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির আরেকজন হাই ভোল্টেজ নেতা রুমিন ফারহানা তিনি ভারতের একটা কমপ্লিট বিজেপি শাসিত বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের নিরাপত্তা বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী আজ তক বাংলা নামক একটা টিভিতে গিয়ে ফেলফেল করে প্রফেসর ইউনূসের নামে বিচার দিতে বসে গেছেন। ফলে প্রফেসর ইউনূস আসলে কি ভুল বলছিলেন, এই যে পরাজিত শক্তির ইন্ধন, এই যে বিদেশি ষড়যন্ত্র, এই যে টোটাল সিন্ডিকেট ভারতের মধ্যে গড়ে উঠছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাষ্ট্র সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই মিডিয়া সিন্ডিকেট যেটাকে আমরা গদি মিডিয়া বলি, এই গদি মিডিয়ায় গিয়ে ফেলফেল করে হাইসা হাইসা দেশের নামে বিচার দিতে তো বিএনপির এইসব বড় বড় হাই ভোল্টেজ নেতাদের লজ্জা করতেছে না। যেহেতু লজ্জা করতেছে না তাহলে তো বলতেই হয় যে প্রফেসর ইউনূস তো আসলে ভুল কিছু বলেন নাই। আমি আমার দর্শকদেরকে একটু অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলে আজ তক বাংলা নামক এই চ্যানেলটা একটু যাবেন এবং দেখতে পাবেন যে গতকালকে কিংবা তার আগের দিন সেখানে একটা ভিডিও আপলোড হয়েছে। সেখানে নিজুম মজুমদার গিয়া এই প্রফেসর ইউনূসের নামে বিচার দিতেছে এবং বলতেছে যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, জুলাইয়ের যে নেতারা অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা হচ্ছে জঙ্গি, এবং এই জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেটা হচ্ছে জঙ্গি আন্দোলন। এই জঙ্গি আন্দোলনের ভিতরে প্রফেসর ইউনূস ক্ষমতায় গেছে, তাদের মহানায়ক শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে একটা জঙ্গি আন্দোলনের মধ্যে দিয়া, এবং এই টোটাল সিন্ডিকেটে যাইয়া বা বাংলাদেশকে এখন প্রফেসর ইউনূস দখল করে আছে। এই ধরনের কথাবার্তা নিজুম মজুমদার গিয়ে যেই চ্যানেলে বলতেছে, বিচার দিতেছে, সেই চ্যানেলে বিএনপির এইসব মানে বড় বড় নেতাদের যায় যায় ফেলফেল করে পা ধরে ভিক্ষার মতো বৈশা বৈশা বিচার দিতে লজ্জা করতেছে না। তো আমাদের স্বাভাবিকভাবেই বলতে হয় যদি আপনাদের সেই লজ্জা না থাকে তাহলে তো ভাই আপনাদের ব্যাপারেও আমাদের সেই একই অবস্থান আমরা কন্টিনিউ করতে বাধ্য হব। আপনারা যেই দৃষ্টিতে যেই লেন্সে প্রফেসর ইউনূসের সমালোচনা করেন, যে কারণে প্রফেসর ইউনূসকে ফালাই দেওয়া কুসুম কুসুম ক্ষমতার একেবারে কাছে গিয়ে বিছানায় শুয়ে যেতে ইচ্ছা করে, তো সেই ধরনের জায়গা তো আমাদের নাই। আমরা তো নিরপেক্ষ মানুষ, আমরা তো এই দেশের ভালো চাই। আপনাদের ক্ষমতা আপনাদেরকে সিংহাসনে বসাইলে তো আমাদের কোনো লাভ হবে না। ফলে আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই যে যারা ভারতীয় এই ধরনের বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ সার্বভৌমত্ব বিরোধী মিডিয়ায় গিয়া যারা বিচার চাবে বাংলাদেশের নামে, যারা প্রফেসর ইউনূসের বিচার চাবে ভারতীয় রিপাবলিক টিভি ময়ূক রঞ্জন মার্কার লোকজনের ঠেঙের তলে গিয়া, তাদের কাছে আমাদের আসলে কিছু চাওয়ার নাই। তারা এই দেশে রাজনীতি করার নৈতিক ভিত্তি আর রাখে না, এই দেশে রাজনীতি করার নৈতিক আদর্শিক কোনো ভিত্তি তাদের
নাই। ফলে আমরা বলতে চাই যে খুব ক্লিয়ারলি আপনারা যদি এই দেশে রাজনীতি করেন তাহলে আপনারা ক্লিয়ার করবেন যে আপনারা কার জন্য রাজনীতি করতেছেন। ভারতের সঙ্গে মিশমিশ খিয়া ভারতের টিভিতে গিয়া ফেল করে বিচার দিয়ে এই দেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এটাই জনগণের ডিসিশন, এবং যদি আপনাদের সাহস থাকে তাহলে আপনারা ওই ভঙ্গিতে যান ক্ষমতায়, দেখবেন জনগণ আপনাদের সঙ্গে কী আচরণ করে। যাই হোক, আমি এই চ্যানেলে একটা কথা বারবার বলে আসতেছি, অনেক আগে থেকে এটা আমার দাবি, যে আমি বলতে চেষ্টা করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যতদিন না পর্যন্ত দেশে আসতেছেন ততদিন আসলে বিএনপি নির্বাচন চায় না। এটা হচ্ছে আমার একটা মানে পুরনো দাবি, এবং আমি এখনও এইটা ধারণ করি বা মনে করি। কারণ বিএনপির প্রধান নেতা তারেক রহমান দেশে আসবেন না, বিএনপির নেতারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, এইটা আসলে আমার জন্য একদম ফিজিবল না। এটা আমি মানে এটা ক্লিয়ার না আমার কাছে যে এটা কিভাবে সম্ভব। সেদিন আমি দেখলাম যে বিএনপির বড় নেতা খন্দকার মোশাররফ হোসেন খালেদ মহিউদ্দিনের শো থেকে বলতেছেন যে তারেক রহমান সাহেব দেশে আসতেছেন না, কারণ হাইকোর্ট যদিও তারেক রহমানের পক্ষে রায় দিয়েছে, কিন্তু এখনও যেহেতু হাইকোর্টের রায়ের এগেনস্টে আপিল করার সুযোগ থাইকে গেছে, ফলে তারেক রহমান সাহেব এই আপিলের টাইমলাইনটা শেষ হওয়া না পর্যন্ত তিনি দেশে ফেরার সিকিউরিটি বা টোটাল নিরাপত্তা অনুভব করতেছেন না। ফলে তিনি এক ধরনের সন্দেহ পোষণ করতেছেন যে মানে তিনি দেশে আসলে কি আবার সেই গন্ডগোল বা তার এগেনস্টে চলে যায় কিনা। তো স্বাভাবিকভাবেই এখানে কথা উঠে যে ভাই আওয়ামী লীগের আমলে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থা তো শেখ হাসিনা টোটালি একটা জেল জুলুমের হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করছিল, এখন তো আর সেই বাস্তবতা নাই। যদি তারেক রহমান সাহেব নিজে মনে করেন যে এখনও বাংলাদেশে সেই বিচার ব্যবস্থায় আছে, সেই হাসিনার মতো জেল জুলুমের পরিস্থিতি আছে, তাহলে তো আসলে উনি এই টোটাল যে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাইয়ের যে পরিবর্তন এটাকে তিনি আসলে স্বীকার করতেছেন না। দ্বিতীয়ত, তিনি আসলে মনেই করতেছেন না যে আদালতকে তার আসলে কনফ্রন্ট করতে হবে। দেখেন, তারেক রহমান বলেন XYZ যে বলে, সবাই তো আসলে এই দেশের নাগরিক, কেউই তো আসলে এমন কেউ না, কেউই তো রাজা না, আমরা তো রাজতন্ত্রে বসবাস করি না, তাই না? ফলে আপনি যখন এই দেশের নাগরিক তখন আদালতকে আপনার কনফ্রন্ট করতে হবে। ডোনাল্ড ট্রাম্পকেও আদালতে কনফ্রন্ট করতে হয়, বাইডেনের পোলাকেও আদালতে কনফ্রন্ট করতে হয়, আদালতের মোকাবেলা করতে হয়, সো আপনাকেও করতে হবে, আমাদের যেমন করতে হয় আপনাদেরও করতে হবে। ফলে আপনি যদি আদালতকে কনফ্রন্ট করাকে আপনার মানে আপনার কাজ বলে মনে না করেন, তাহলে তো আপনি আসলে এলিটিজমে ভুগতেছেন। আপনি মনে করতেছেন লন্ডনের সুখ শান্তি ছাইরা আপনি দেশে কেন আসবেন? দেশে নির্বাচন হবে, বিএনপি মেজরিটি পেয়ে ক্ষমতায় যাবে, তারপর আপনি বিমান দিয়ে আইসা লন্ডন থেকে আইসা সোজাসুজি যায় বঙ্গভবনে ওই যে শপথ পাঠ করতে ঢুকে যাবেন, তারপর ওই দিক থেকে শেখ হাসিনা যে বাসায় থাকতো গণভবনে যে বসে যাবেন। ফলে একও তো হইতে পারে যে তারেক রহমান সাহেব এই ধরনের একটা এলিটিজমে ভুগতেছেন, তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে নিজেকে, বাংলাদেশের বাস্তবতায় নিজেকে ফিট যোগ্য মনে করতেছেন না। দ্বিতীয়ত হইতে পারে যে তিনি এখনও বাংলাদেশের নির্বাচন, টেকনিক্যালি বাংলাদেশের নির্বাচন হওয়াটাকে তিনি জরুরি মনে করতেছেন না। তথাপি তিনি তার দলীয় নেতাদেরকে, এই যে সালাউদ্দিন আহমেদ বলেন, রুমিন ফারহানা বলেন, এই ধরনের বড় বড় নেতাদেরকে বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে ফাংশন করতে দিতেছেন। তাতে কইরা তিনি আসলে মূলত যেটা চাচ্ছেন, যেন প্রফেসর ইউনূস একটা ব্যাপক জনপ্রিয়তা ধরে রাখতে না পারে। আমি আলাপ আর লম্বা করতে চাই না, আমি জাস্ট একটা প্রশ্ন দিয়ে আলাপটা শেষ করতে চাই যে আপনারা জানেন যে বিএনপি একটা কথা নিয়মিত বলে যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কইরাই নির্বাচনটা দিয়ে দেওয়া হোক। তো আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন সংক্রান্ত সংস্কার বলতে বিএনপি আসলে কি বোঝে? তার একটা ফটোকার্ড বিএনপি আসলে প্রচার করুক, একটা ফটোকার্ড যে ফেসবুকে ঘুরতেছে, তো সেটার মধ্যে তো বোঝা যাচ্ছে বিএনপি কি সংস্কার বলতে কি বুঝে। তো নির্বাচন সংক্রান্ত সংস্কার বলতে কি বুঝে বিএনপি সেটা প্রকাশ করুক, আদারওয়াইজ তো তারা আসলে কি বলতেছে সেটা ক্লিয়ার হয় না। আমি বিএনপিকে দুইটা প্রশ্ন করতে চাই। বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে প্রধান যে অভিযোগ, তারা টোটাল সংস্কার কার্যক্রমকে দুইটা প্রশ্নের মুখোমুখি আইনা দাঁড় করাইছে। তার প্রথমটা হচ্ছে যে একই ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন কি পারবেন না, এবং দ্বিতীয়ত একই ব্যক্তি দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হইতে পারবেন কি না। এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নকে কি বিএনপি নির্বাচন সংক্রান্ত সংস্কার বইলা মনে করে কিনা? বিএনপি যদি এই দুইটাকে নির্বাচন সংক্রান্ত সংস্কার বইলা মনে না করে, তাহলে কোনো কথা নাই, বিএনপি তার মতো করে নির্বাচন চাইতে পারে। কিন্তু বিএনপি যদি মনে করে যে এই দুইটাও, প্রধানমন্ত্রী দুইবারের বেশি কেউ হইতে পারবেন কিনা এবং দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান একই ব্যক্তি হইতে পারবেন কিনা, এই বিষয়টা যদি বিএনপি নির্বাচন সংক্রান্ত সংস্কার বইলা মনে করে, তাইলে বিএনপির তার জায়গা খোলামেলাভাবে পরিষ্কার করতে হবে। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান বলেন, জুলাইয়ের যে আন্দোলন বলেন, জুলাইয়ের যে স্পিরিট বলেন, সেটা বেসিক্যালি হয়েছে হাসিনা নামক একটা একনায়কতন্ত্রের বিদায়, এবং বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতন্ত্র, আর কোনো একনায়কতন্ত্র, আর একদলীয় শাসন এগুলো তৈরি হইতে
না পারে তার 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 আকাঙ্ক্ষা নিয়ে। ফলে আমাদের খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে গণতান্ত্রিক যে ইন্ডিকেটরগুলো এগুলোই হচ্ছে পরবর্তী নির্বাচনে আমরা যাব কি যাব না তার বাস্তবতা। বিএনপি তার যে অবস্থান, তার যে টোটাল সংস্কার কার্যক্রম সেটা আইনে ঠেকাই দিচ্ছে তারেক রহমান সাহেব, এবং বিএনপির পরিবারতন্ত্র দিয়ে এই দেশ চালাইতে হবে, একদলীয় শাসন দিয়ে বিএনপি এই দেশ চালাবে। সালাউদ্দিন আহমেদের মতো নেতারা বড় বড় গিয়ে এমনভাবে কথা বলবেন যে তারা ছাড়া এই দেশে আর কেউ নাই, বাকি সব মুরগি। ফলে এই যে একটা বাস্তবতা বিএনপি তৈরি করতে চাচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই, আমি আবারও বলতেছি ক্ষমতায় যাওয়ার আগেই যে এই ধরনের বাস্তবতা বিএনপি তৈরি করতে চাচ্ছে, এটার মধ্যে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে যে বিএনপি একই হাসিনার, একই একদলীয়, একই স্বৈরতান্ত্রিক, একই ভঙ্গি, একই গুমখুনের রাজনীতি, একই ধরনের রাজনীতি তারা এই দেশে তৈরি করতে চাইতেছে। এই দলের একদলীয় বাস্তবতায় বাংলাদেশকে আবার ঢুকে দিতে চাইতেছে। ফলে আমাদের খুব ক্লিয়ারলি বিএনপিকে আমাদের বলতে হয় যে কারণে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, আপনারা যদি দেশকে আবার সেই জায়গায় নিয়ে যান, ফলে স্বাভাবিকভাবে আপনাদেরকে আবারও সেম 5 আগস্ট বলেন, আবারও সেই জুলাই অভ্যুত্থান বলেন, এগুলোর মুখোমুখি হইতে হবে। সেই প্রস্তুতি নিয়ে আপনারা যাইতে পারেন। অথবা আপনারা যদি একটা প্রপার রাজনৈতিক ট্রানজিশন চান, একটা প্রপার গণতান্ত্রিক ট্রানজিশন চান এই দেশে, তাইলে আপনাদের ভাই এই যে এই দুইটা প্রসঙ্গ আছে, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে কি পারবে না, এবং একই লোক দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হইতে পারবে কি না, এই ব্যাপারে বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার মতামত, আপনার একমতের, আপনার ঐক্যমত্যের জায়গা সেটা আসলে ক্লিয়ার করতে হবে। আগামীকালকে আপনারা হয়তো আবার বসবেন, বা আমি জানি না, আমি দেখতে পাইলাম যে প্রফেসর ইউনূস লন্ডনেও যাইতে পারেন পুরস্কার ইত্যাদির জন্য। ফলে এই মিটিং আগামীকালকে হবে কিনা আমি জানি না, সালাউদ্দিন আহমেদ দুইজনের কথা যেটা বলছেন। কিন্তু যবেই হোক এই ঐক্যমত্য সংস্কারের সঙ্গে আবার মিটিং, আমি আশা করব যে এই দুইটা প্রশ্ন বিএনপি যত তাড়াতাড়ি মোকাবেলা সমাধান করবে, তত তাড়াতাড়ি তারা নির্বাচন দাবি করার নৈতিক এবং আদর্শিক ভিত্তি অর্জন করবে। প্রফেসর ইউনূস তার ভুল থাকতে পারে, কিন্তু প্রফেসর ইউনূস জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নিয়েই এই দেশে ক্ষমতায় বসছেন, এবং এই জুলাইয়ের বেসিক আকাঙ্ক্ষা এই দেশে স্বৈরতন্ত্র আর ফেরত আসবে না, সেই আকাঙ্ক্ষার তিনি বাস্তবায়ন করে দিয়েই তার নির্বাচন দিতে হবে। তার আগে তার নির্বাচন দেওয়া সঙ্গত হবে না। ফলে আমি তার সঙ্গে আসি, এবং আমি না, এবং আপনারা বিএনপির নেতাকর্মীরা, বিএনপি বন্ধু বুদ্ধিজীবীরা খুব ক্লিয়ারলি আপনারা ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখতে পারেন যে প্রফেসরের সঙ্গে একটা ব্যাপক গণমত আছে, এবং আমি মনে করি যে বিএনপির এই দুইটা প্রশ্ন মোকাবেলা করে সমাধান করে তারপরেই নির্বাচনের দাবি করতে হবে।